নমস্কার বন্ধুরা। আজ আমাদের গল্পটি জীবনের বোঝা টেনে চলা এক ব্যর্থ মানুষের, যে ভাগ্যক্রমে একদিন তার পৈতৃক ধনভাণ্ডারের খোঁজ পায়। কিন্তু আশ্চর্যজনক বিষয় ছিল, সেই গুপ্তধনটি ছিল দেশের সবচেয়ে ভয়ঙ্কর জেলখানার নিচে চাপা। এখন এই লোকটি কিভাবে তার হাজার বছরের পুরনো ধনভাণ্ডারটি উদ্ধার করে, তা দেখাটা সত্যি খুবই কৌতূহলীয় হতে চলেছে। আমাদের এই গল্পের শুরু জেং নামের এক লোককে দিয়ে, যে পেশায় একজন লেখক। আর সব লেখকের মতোই তার স্বপ্ন সে একটা সুপারহিট গল্প লিখবে। শুধু প্রয়োজন ছিল ভালো অর্থের, কিন্তু দুর্ভাগ্যবশত তার কপাল ছিল খুবই খারাপ। তবুও সে জীবনে সফল হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল। একদিন সে তার প্রযোজকের সাথে দেখা করতে পৌঁছায়, যিনি জেংকে একটা গল্প লেখার কাজ দিয়েছিলেন এবং যার জন্য তিনি কিছু টাকা অগ্রিম দিয়ে রেখেছিলেন। যখন সে সেখানে পৌঁছায়, তখন দেখে যে প্রযোজকের অফিসটা কোনো প্রোডাকশন হাউসের চেয়ে গুন্ডাদের ডেরার মতো লাগছে। সেখানে প্রযোজক অন্য একজন লেখককে খুব বাজেভাবে মারধর করছেন, কারণ সেই লেখক এখনো গল্প শেষ করতে পারেনি। এই দৃশ্য দেখে জেংয়ের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, কারণ সেও তার গল্প এখনো শেষ করতে পারেনি। প্রযোজক তারও একই হাল করার আগেই সে নিজেই ভুলের জন্য ক্ষমা চায় এবং গল্প শেষ করার জন্য আরো 1 মাসের সময় চায়। কিন্তু প্রযোজক তাকে মাত্র 4 দিনের সময় দিয়ে অফিস থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়। 1 মাসের কাজ 4 দিনে কিভাবে সম্ভব? জেং এই ভেবে খুবই চিন্তিত ছিল। তার উপর এখন কিছু লিখতে বসলে তার মাথায় কিছুই আসছিল না। দেখতে দেখতে কয়েক ঘন্টা পেরিয়ে গেল। অর্ধেক ডায়েরির পাতা নষ্ট হয়ে গেছে, কিন্তু গল্পের শুরুটুকুও হয়নি। এইসবের জ্বালায় সে ফ্রিজে রাখা বিয়ার বের করে মাথা ঠান্ডা করতে শুরু করে দেয়। ঠিক তখনই তার নজর পড়ে পাশে রাখা একটি পার্সেলের উপর। এটি তার দাদু ভাইয়ের ছিল। তিনি মারা যাওয়ার আগে এটা জেংয়ের নামে করে দিয়ে গিয়েছিলেন। জেং পার্সেলটা খুলে দেখে এর মধ্যে একটা চিঠি আছে। চিঠিটা পড়তে পড়তে নেশার ঘরে সে ঘুমিয়ে পড়ে। এবার স্বপ্নে সে তার দাদু ভাইকে দেখতে পায়, যিনি তাকে বলছেন যে তাদের পৈতৃক বাড়িতে কোটি কোটি টাকার সোনার লুকানো ছিল। কিন্তু মারা যাওয়ার আগে তিনি তা বের করতে পারেননি, কারণ সরকার বাড়িটা ভেঙে সেখানে একটি জেলখানা বানিয়ে দিয়েছে। কিছুক্ষণ পরেই জেংয়ের ঘুম ভেঙে যায়। সে চিঠিটার সাথে তার পুরনো বাড়ির একটি নকশা দেখতে পায়। আশ্চর্যের বিষয় হলো, এই নকশাটি ঠিক সেই জায়গায় বানানো জেলের নকশার সাথে হুবহু মিলে যাচ্ছিল। অর্থাৎ স্বপ্নে দাদুভাই সব ঠিকই বলেছিলেন। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো, সে জেলে প্রবেশ করবে কিভাবে? সে তো খুবই সোজা সরল মানুষ, জীবনে কখনো একটা মশাও মারেনি। তবে এখন বংশানুক্রমিক ধন পাওয়ার জন্য সে সবকিছু করতে প্রস্তুত ছিল। এই অবস্থায় সে তার প্রতিবেশীর ল্যাপটপ চুরি করে বারান্দা থেকে ফেলে দেয়। এই অপরাধে জেং সানন্দে সেই জেলের গারদের পেছনে পৌঁছে যায়, যেখানে অবশেষে সেই গুপ্তধনটি ছিল। জেলে পা রাখতেই সে সামনে অনেক কয়েদিকে দেখে, যারা একজনের জন্মদিন পালন করছিল। এই কয়েদির নাম ছিল ক্রাব। যখন সে জানতে পারে তার ব্যারাকে জ্যাং নামে নতুন কয়েদি এসেছে, তখন সে সরাসরি তাকে গলায় জড়িয়ে ধরে, কারণ তার প্রাণের বন্ধুর নামও ছিল জ্যাং। সে এখন আর পৃথিবীতে নেই, কিন্তু ক্রাব এই জ্যাংকে তার সেই বন্ধু ভাবতে শুরু করে এবং জেলের অন্যান্য হিংস্র কয়েদিদের হাত থেকে তাকে রক্ষা করার প্রতিশ্রুতিও দেয়। এরপর জ্যাং ঘুরতে ঘুরতে বাইরের উঠানে পৌঁছায়। তার দাদু ভাইয়ের মতে সেই গুপ্তধন একটি কুয়ার নিচে চাপা ছিল, যার উপরে এখন জেলের একটি গাছ দাঁড়িয়ে আছে। জেং সেই গাছটি খুঁজেছিল। তখনই তার কাছে লুই নামের এক বয়স্ক কয়েদি আসেন। লুই তাকে জেলের কিছু নিয়ম কানুন বোঝাতে শুরু করেন। যেমন জেলে 2টি গ্যাং এর রাজত্ব চলে। প্রথমটি হলো নেকদিল ক্র্যাব এর গ্যাং, যে কখনো তার সঙ্গীদের সাথে অবিচার দেখতে চায় না। আর দ্বিতীয় গ্যাংটি হলো সেজাইয়ের, যে একজন বিপজ্জনক কয়েদি। সেজাই একজন বিশাল অপরাধী। লুই যখন এসব বলছিলেন, ঠিক তখনই সেখানে সেজাইয়ের লোকেরা এসে পৌঁছায়। তারা জ্যাংকে সহ জেলে আসা সব নতুন কয়েদিকে তাদের বস সেজাইয়ের সামনে নিয়ে যায় এবং তাদের গ্যাংয়ে যোগ দেওয়ার জন্য চাপ দেয়। যারা অস্বীকার করে তারা খুব মারধর করে। প্রাণের ভয়ে অনেকেই সেই গ্যাংয়ে যোগ দেয়। এরপর একটি রীতি অনুযায়ী সবাইকে সেজাইয়ের থুতু মেশানো চা দিয়ে একে একে পান করানো হয়। ভয়ের কারণে সব কয়েদি সেই চা পান করে ফেলে, কিন্তু যেই না জেংয়ের পালা আসে, তখনই ক্রাব সেখানে এসে পৌঁছায় এবং জেংয়ের হাত থেকে চায়ের কাপটি ফেলে দেয়। সে তখন সেজাইকে বলে যে জেং শুরু থেকেই তার ঘরে থাকে, তাই সে তার সঙ্গী, ভালো হবে যেন তারা তার থেকে দূরে থাকে। এই কথা বলে সে জেংকে নিয়ে চলে যায়। কিন্তু সবার সামনে এমন অপমান সেজাই সহ্য করতে পারেনি। মনে মনে সে জেংকে শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরের দিন জেং যখন মেসে বসে নাস্তা করছিল, তখনই সেখানে সেজাই আসে এবং জেংয়ের খাবারের আরশোলা ঢুকিয়ে তাকে সেটা খেতে বলে। কিন্তু এমন কিছু করার আগেই ক্রাব এসে তাকে থামিয়ে দেয়। 2 গ্রুপের মধ্যে প্রচন্ড লড়াই হয়, যার ফলে 2 গ্রুপের মানুষই আহত হয়। যার ফলে সাজা স্বরূপ জেংকে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ দেওয়া হয়। এই সুযোগ কাজে লাগিয়ে জেং পুরনো সেই কুয়া খুঁজে বের করার চেষ্টা করে, যার নিচে রয়েছে গুপ্তধন। কিন্তু লাখ চেষ্টা করার পরও সে পুরনো কুয়া কোনোভাবেই খুঁজে পায় না। বুঝতে পারে যে এই পুরনো জেলখানায় নতুন করে বানানো হয়েছে, যার জন্য নকশাটাও নতুন করে বানানো হয়েছে। হঠাৎই সেজাইয়ের লোক তার উপর আক্রমণ করে, যার ফলে জ্যাং জ্ঞান হারিয়ে ফেলে।
এবং ডিউটি শেষ হওয়ার পর অনেক সময় হয়ে গেছে, জেন এখনো ফেরেনি। ক্রাবের কাছে সন্দেহ লাগে, তাই সে সোজা গিয়ে জিজ্ঞেস করে সেজাইয়ের কাছে। তখন সেজাই সুযোগ বুঝে, তোমাকে তোমার বন্ধু সম্পর্কে আমি বলবো যদি তুমি আমার থুতু ফেলানো চা খাও। ক্রাব সেটা মেনে নেয় মুখ বুঝে, কারণ সে তার বন্ধুকে অনেক ভালোবাসে। তখন বলে তোমার বন্ধু জেলের ডাস্টবিনে পড়ে আছে। যেটা শুনে ক্রাব দ্রুতই দৌড়ে চলে যায় ডাস্টবিনের কাছে এবং যে দেখে জিনের মুখে পলিথিন দিয়ে আটকানো আছে এবং শ্বাস প্রশ্বাস নিতে তার প্রচন্ড কষ্ট হচ্ছে। কাছের বন্ধুর সাথে এরকম ঘটনা হওয়ার কারণে ক্র্যাবের রক্ত গরম হয়ে যায়। সে চিন্তা করে প্রতিশোধ নেওয়ার, এবং এই প্রতিশোধ নেওয়ার জন্য জেন ও রাজি হয়, কারণ তার মাথায় প্ল্যান আছে শুধুমাত্র জেলখানার নতুন নকশাটা কিভাবে ম্যানেজ করা যায়। কিছু সময় পরে দুই গ্রুপের মধ্যে আবার লড়াই শুরু হয়ে যায়। এই সুযোগে জেন গার্ডের কাছ থেকে স্টোর রুমের চাবি চুরি করে নেয় এবং সে দৌড়ে চলে যায় স্টোর রুমের দিকে। কিন্তু তৎক্ষণাৎই সেজাইয়ের লোক চলে আসে এবং লড়াইয়ের কারণে জিন ও ক্রাবকে আলাদা আলাদা রুমে বন্দি করা হয়। জেং তখন একা একা মনে মনে ভাবে যে আমি এই জেলের মধ্যে আটকে থেকে কখনোই আমার গুপ্তধন ফেরত পাবো না, এবং সে মনে মনে অনেক ক্ষোভ প্রকাশ করে এবং ক্রাবকে বলে যে তুমি আর আমার এত রক্ষণাবেক্ষণ করো না, তুমি আমার জীবনে আসার পর থেকেই আমার কোনো কিছুই ঠিক মতো হচ্ছে না। তখন ক্রাব মন খারাপ করে তার পুরনো একটা গল্প বলে যে জিয়াং নামের এক কয়েদি তার নিজের জীবন বাজি রেখে আমার জীবন বাঁচিয়েছিল। তখন থেকে আমি প্রতিশ্রুতিবদ্ধ যে আমার কোনো বন্ধুর ক্ষতি আমি হতে দিব না। ক্রাবের করুণ গল্প শুনে জিংয়ের কোথাও যেন নিজের ভুলটা মনে হয়। সেও তার বলা কথার জন্য ক্ষমা চায়। এরপর ক্রাবকে এই জেলে আসার তার আসল উদ্দেশ্য জানায়। এই কথা শুনে ক্রাব হতবাক হয়ে যায়, কিন্তু তারপরও সে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। তবে শর্ত একটাই, সে এই গুপ্তধনের কোনো অংশ নেবে না, কারণ এটা জিং এর পূর্বপুরুষদের ছিল এবং এর উপর শুধু তারই অধিকার। এরপর দুজনে মিলে একটা পরিকল্পনা তৈরি করে। তারা জেলের লন্ড্রি রুমে ঢুকে একজন গার্ডের উপর এক ধরনের বিশেষ পাউডার ছিটিয়ে দেয়। এই পাউডার লাগার ফলে গার্ডের চামড়ায় সাংঘাতিক চুলকানি শুরু হয়, যা এত বেড়ে যায় যে তাকে দ্রুত ডাক্তার দেখাতে হয়। এই সুযোগে জেং লন্ড্রি রুমের গার্ডের ইউনিফর্ম চুরি করে নেয়। তারপর সেটা পরে সোজা স্টোর রুমে পৌঁছে যায় এবং অল্প সময়ের চেষ্টার পর নকশাটি খুঁজে বের করে। নতুন নকশা অনুযায়ী গুপ্তধন রাখা সেই পুরনো কুয়োটি এখন আর কোথাও নয়, বরং সেই লন্ড্রি রুমের নিচেই চাপা পড়ে আছে। দেখতে দেখতে অনেক ঘন্টা পেরিয়ে যায়, কিন্তু জেং তখনও ফিরে আসেনি। আসলে জেং খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছে, আর হাতে গুপ্তধন সংক্রান্ত কোনো সূত্রও লাগেনি। সে বুঝতে পারে নিশ্চয়ই তার গুপ্তধন কেউ আগেই বের করে নিয়ে গিয়েছে। তাই মন খারাপ করে সে ফিরে আসতে শুরু করে। কিন্তু ফেরার পথে সে যখন কিনারে পড়ে থাকা একটা কাঠের টুকরো তোলে, ঠিক তখনই তার সামনে একটি আলমারির দরজা খুলে যায়। তার ভিতরে অনেক সোনার বিস্কুট ঠাসা ছিল। এই সোনা দেখে তার আনন্দের আর সীমা থাকে না। তাদের চোখ দুজনেরই ছানা বড়া হয়ে যায়। এমন দৃশ্যে তারা এই প্রথমে দেখছিল। জেং গুপ্তধনের একটা অংশ তার বন্ধু ক্রাবকে দেওয়ার চেষ্টা করে, কিন্তু প্রতিশ্রুতিতে অটল ক্রাব আবারও তা নিতে অস্বীকার করে। গুপ্তধন তো তাদের হাতে এসেছে, কিন্তু সেটা নিরাপদে জেল থেকে বাইরে বের করা তার চেয়েও কঠিন ছিল। দুজনে প্রথমে সোনাগুলো জড়ো করে তাদের ব্যারাকে নিয়ে আসে। এরপর তারা পরিকল্পনা করে যে এইসব সোনা কাপড় তোলার মেশিনে লুকিয়ে জেল থেকে বাইরে নিয়ে যাবে। মজার বিষয় হলো এই মেশিনটি প্রতি মাসের 22 তারিখে বাইরে যেত, আর কাকতালীয়ভাবে জেংয়ের মুক্তি পাওয়ার কথা ছিল 22 তারিখেই। ততদিন এই সোনাগুলো তেজাবের পাত্রে রেখে দেয়, যাতে সোনার কোনো ক্ষতি না হয় এবং কারো কোনো সন্দেহ না হয়। জিং এখন বেশ খুশি থাকতে শুরু করে। সে তার এই সাফল্যের উদযাপন বন্ধুর সাথে করে, তাকে জানায় কিভাবে এই গুপ্তধনের সাহায্যে সে তার সব ঋণ মিটিয়ে এক নতুন সুখী জীবন কাটাবে। একই সাথে ক্রাবও তার কাছে প্রতিশ্রুতি চায় যে যখন সে জেল থেকে বাইরে বের হবে, দুজনে মিলে একটা রেস্টুরেন্ট খুলবে, যেটা ক্রাবের নামে হবে। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন সেজাই হঠাৎ তার সাথে লড়াই শুরু করে। এই ঝগড়ার সময় তেজাবের পাত্রে থাকা সেই সোনা নিচে পড়ে যায়। এটা দেখে সেজাই সম্পূর্ণভাবে চমকে ওঠে। জেলে মারামারির খবর পেয়ে গার্ডরাও চলে আসে। তাদের হাতে কিছু পড়ার আগেই তারা তিনজন মিলে সোনাগুলোকে আবারও লুকিয়ে ফেলে। এবার সেজাইও তাদের বিভ্রান্ত করে মিথ্যা বলে দেয়। আসলে তারা লড়াই করছিল না, জেংয়ের পা পিছলে যাওয়ায় সে পড়ে গিয়েছিল, আর সেজাই শুধু তাকে সাহায্য করছিল।
ধরা পড়ার ভয়ে জেং ও সেজাই এর কথায় সায় দেয়। আর এই কথাটি ক্রাবের কাছে খুবই খারাপ লাগে। সবচেয়ে বেশি খারাপ লাগে যে বন্ধুর জন্য সে এত কিছু করলো, নিজের জীবনও বাজি রাখলো, তার বদলে সে কি পেল? জেং সোনার জন্য তার শত্রুকেও বন্ধু বানিয়ে ফেললো, এমনকি তার সাথে জেল থেকে পালানোর পরিকল্পনাও করছে। এই কথাটি ক্রাবের মনে আঘাত করে এবং সেই দিনের পর থেকে সে জেং এর থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করে। এই ঘটনার কিছুদিন পরে ক্রাব খবর পায় যে তার মেয়ে খুব অসুস্থ। এটা শুনে সে খুবই মনমরা হয়ে যায়। এখন যে কোনো মূল্যেই সে তার মেয়ের সাথে দেখা করতে চায়। এর জন্য বাধ্য হয়েই তাকে জেং এবং সেজা এর সাথে জেল থেকে পালানোর পরিকল্পনায় সামিল হতে হয়। যদিও ক্রাব এর এই গুপ্তধনে কোনো আগ্রহ ছিল না, সে শুধু এখান থেকে যে কোনোভাবে বাইরে বেরোতে চেয়েছিল। এর জন্য দুজন রাজিও হয়ে যায়। এরপর তারা তিনজন পরিকল্পনা করে যে জেলের বার্ষিকীর দিন তারা সবাইকে ধোঁকা দিয়ে একটি পুরনো সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই বার্ষিকী অনুষ্ঠান হতে 3 সপ্তাহ বাকি ছিল, যা তাদের হিসাবে অনেক লম্বা সময়। জেং তো পরের সপ্তাহতেই ছাড়া পাওয়ার কথা ছিল। এমন পরিস্থিতিতে নিজের সাজা আরো বাড়ানোর জন্য সে পুরো জেলকে সাজানোর আয়োজন করে, যেখানে সব কয়েদি মিলেমিশে অংশ নেয়। আর এই সুযোগে তারা তিনজন মিলে সাজানোর জন্য আনা বেলুনগুলোর ভেতরে প্রোপেন গ্যাস ভরে দেয়, যাতে সঠিক সময়ে এই জোরদার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে চারদিকে হুলস্থুল পড়ে যায়, পুরো কম্পাউন্ডে হুড়োহুড়ি লেগে যায়। আর এই সুযোগে তারা তিনজন সুড়ঙ্গের ভেতরে চুপিসারে এগিয়ে যায়। এই সময় বেচারা জেং এর পায়ে লোহার কানা লাগার কারণে সে আহত হয়। নিরাপত্তা কর্মীরাও জানতে পারে যে তাদের তিনজন কয়েদি নিখোঁজ। তারা তাদের খোঁজের জন্য জেলের প্রতিটি কোণা খুঁজতে শুরু করে দেয়। আর দেরি না করে তারা প্রথমে নিজেদের বানানো বোমা দিয়ে এই দরজাটা ভেঙে দেয়। সুড়ঙ্গের শেষ প্রান্তে এসে তারা দাঁড়ায়, যেখানে নিচে নৌকা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। এবার তারা দড়ির সাহায্যে নিচে নামতে শুরু করে, কিন্তু আবারও বিশ্বাসঘাতক সেজাই তার আসল রূপ দেখিয়ে দেয়। সে জামার নিচে লুকিয়ে রাখা ছুরি দিয়ে ক্রাবকে জান মেরে শুধু সোনা একা নিয়ে চলে যেতে চায়। কিন্তু সেজাই ক্রাবকে শিকার বানানোর আগেই জেং তার সামনে এসে দাঁড়ায়। এরপর তাদের তিনজনের মধ্যে ভয়ানক লড়াই শুরু হয়। সেজাই একাই তাদের দুজনের উপর ভারী পড়ছিল। সে তাদের দুজনকেই গুরুতরভাবে আহত করে দেয়। তখন জেং তার কাছে অনুরোধ করে যে সে চাইলে সব সোনা নিয়ে যাক, শুধু এর বদলে তাদের ছেড়ে দিক। কিন্তু বছরের পর বছর ধরে থাকা শত্রুতার সামনে সেজাই তার একটি কথাও শোনে না এবং জোর করে সেই ক্রাবকে সমুদ্রের ভেতরে ফেলে দিতে শুরু করে। ক্রাব নিচে ঝুলে থাকা দড়িটা ধরে বেঁচে যায়, যার একটা অংশ জেং কোনো মতে ধরে রেখেছিল। দুজনের এমন অবস্থা দেখে সেজাই তাদের উপহাস করে। এই সময় জেং এর মনে সেই সব মুহূর্তগুলো মনে পড়তে থাকে, যখন আজ অসহায় দেখতে পাওয়া ক্রাব কখনো তার সাহসী, কখনো তার শক্তিশালী সঙ্গী ছিল। জীবনে প্রথমবারের মতো সে একজন সত্যিকারের বন্ধুর গুরুত্ব বুঝতে পারে এবং সে কোনো মূল্যেই এই দড়ি ছাড়তে প্রস্তুত ছিল না। এরই মধ্যে ক্রাব সেজাইকে ধাক্কা দিয়ে তাকে নিচে সমুদ্রে ফেলে দেয়। এরপর জেং ক্রাবকে উপরের দিকে টেনে তুলে বাঁচিয়ে নেয়। তবে ততক্ষণে জেলের নিরাপত্তা কর্মীরা সেখানে পৌঁছে গিয়েছিল। এই দেখে দুজন আর কোনো প্রশ্ন উত্তর ছাড়াই আত্মসমর্পণ করে দেয় এবং আবার জেলের গারদের পেছনে তাদের দিন কাটাতে শুরু করে। তবে এত কিছুর পরেও দুজন বন্ধুর জীবনে আনন্দ ফিরে এসেছিল। আসলে ক্রাবের মেয়ের চিকিৎসা একটা ভালো হাসপাতাল হওয়ার কারণে সে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠে। আর যে গুপ্তধন জেলে সরকারের হাতে এসেছিল, তারা সেটার আসল মালিক, অর্থাৎ জেং এর দাদু ভাইয়ের সম্পত্তি হওয়ায় তাদের অনুপস্থিতিতে জেং এর নামে করে দেয়। এই সুখবর শুনে দুজন বন্ধু আনন্দে লাফালাফি করতে থাকে, যার সাথে এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা দেখা করব পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।